হন্টিং অ্যাডেলাইন, চ্যাপ্টার 13, দ্য ম্যানিপুলেটর। আমি প্রথম রাউন্ডের এডিট ফিরে পেয়েছি। আমি ফোনে মারিয়েটাকে বলি, আজ রাতেই শুরু করছি, দারুণ, কিছু লাগলে জানিও। সে বলে। আমি হালকা আলোয় আলোকিত করিডোর দিয়ে আমার রুমের দিকে হাঁটছি। হঠাৎ চোখের কোণে এক ঝলক নড়াচড়া দেখি। আমি থমকে যাই। লাল বোতামে চাপ দেওয়ার মুহূর্তে দেখি একজন নারী ছাদের দরজা দিয়ে মিলিয়ে যাচ্ছে। আমার অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে। এই বাড়িতে এত বছর থাকার পরও আমি খুব কমই কোনো ভূতের দর্শন পেয়েছি। বেশিরভাগ সময় কেবল আওয়াজ শুনেছি, পায়ের শব্দ, দরজা বন্ধ হওয়ার শব্দ, ঠান্ডা বাতাসের ঝাপটা টের পেয়েছি, কিন্তু চোখের কিছু দেখা যায়নি। কিন্তু আমি জানি আমি এখন যা দেখলাম তা সত্যি। সাদা পোশাক পরা, টাইট সোনালি কার্ল করা চুলের এক নারী। মুখটা দেখতে পাইনি, কিন্তু মনে হচ্ছে সেই গিগি। হাত থেকে ফোন পড়ে যাওয়ার মতো অবস্থা। তাড়াহুড়া করে আমি ছুটে যাই, ছাদের দরজা খুলে ফেলি। সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর পুরো অন্ধকার। মস্তিষ্কের পেছনে এক অস্বস্তিকর শিহরণ হয়, কিন্তু তা আমাকে থামাতে পারে না। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাই, দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠি। এক অদ্ভুত ভয় আর অশুভ অনুভূতির ভার আমার কাঁধে চেপে বসে, তবুও আমি এগিয়ে যাই। যে হোক, সে চায় আমি কিছু দেখি। ভয় আর রোমাঞ্চে গা শিউরে ওঠে। জায়গায় পা রাখতে মনে হলো আমি পানির মধ্যে শ্বাস নিচ্ছি। এখানকার বাতাস ভারী, শ্বাসরুদ্ধ করা। এক অদ্ভুত অশুভতা ভর করে আছে। মনে হচ্ছে কোনো অন্ধকার শক্তি এই জায়গা দখল করে আছে এবং আমাকে এখানে পছন্দ করছে না। আমি অনুভব করি চারপাশ থেকে কেউ আমাকে দেখতে থাকছে। এখানে কোথাও একটা বাল্ব আছে, যার সাথে লম্বা দড়ি লাগানো। ফ্ল্যাশলাইট ঘুরিয়ে দড়িটা খুঁজে বের করি। দড়িটা এদিক ওদিক দুলছে, অথচ এখানে কোনো বাতাস নেই। এমনকি এখানে বাইরে থেকে কোনো হাওয়া আসেও না। পুরো জায়গাটা বাইরের জঙ্গলে চেয়ে ভারী। দৌড়ে গিয়ে দড়িটা ধরে টান দেই। বাল্ব জ্বলে ওঠে। একটা গুঞ্জন ধ্বনি নীরবতা ভেঙে দেয়, আরও ভুতুড়ে অনুভূতি এনে দেয়। চোখ কুঁচকে কোনায় কোনো ভূত বা রাক্ষস দেখার জন্য প্রস্তুত হই, কিন্তু এখানে কিছুই নেই। অন্তত যা চোখে দেখা যায় তেমন কিছু নেই। তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে গিগি? আমি জোরে বলি, চারপাশে তাকাই, বোঝার চেষ্টা করি কি দেখাবার জন্য এখানে নিয়ে এসেছে। অবশ্যই কোনো উত্তর আসে না, কখনো আসে না। চোখ ঘুরিয়ে দেখি দুলোজমা জিনিসপত্রে ঠাসা জায়গাটা। আমি সব সময় এই অ্যাটিক এড়িয়ে গেছি, এমনকি রিনোভেশনও করিনি। কেন জানি মনে হতো করলে কোনো অশুভ কিছু বেরিয়ে আসবে। আমার পেছনে ইতোমধ্যেই অনেক দানব রয়েছে। কোনায় পুরনো ফাটা আয়না রয়েছে, যার উপর আংশিক সাদা কাপড় ঢাকা। আমি খুব সাবধানে ওটার দিকে না তাকানোর চেষ্টা করি। আমি ভয় পেতে পছন্দ করি, কিন্তু আয়নায় নিজের পেছনে কোনো দানব দেখতে চাই না। ধুলো জমা বাক্স আর টিনের কৌটা ছাড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরটা বেশ বড়, তাই অনেক জায়গা খুঁজতে হবে। গভীর শ্বাস নিয়ে যেন বিষাক্ত বাতাস ফুসফুসে ভরে নেই। একটাকে খুলে খুঁজতে শুরু করি। মাকড়সার জাল লেগে আছে। একবার ভাবলাম নিচে গিয়ে গ্লাভস পরে আসি, কিন্তু মাঝপথে থামতে চাই না, না হলে হয়তো আর ফিরে আসবো না। মাকড়সার ভয়ে পাত্তা না দিয়ে খুঁজতে থাকি। শুধু পুরনো কাপড়, জুতো, ট্রিনকেট, ফালতু জিনিস ছাড়া কিছুই নেই। হঠাৎ পেছন থেকে বড় একটা শব্দ হয়। এবার আমি জোরে চিৎকার করে উঠি। চিৎকারের প্রতিধ্বনি শুনি। পেছনে ঘুরে দাঁড়িয়ে দেখি কি হয়েছে। কিছু নেই, শুধু এক টুকরো কাঠের পাত ঝুলছে, একটিমাত্র পেরেকের ভরসায়। সারা এটিক কাঠের পাত দিয়ে তৈরি, বেশিরভাগ পচে গেছে, ইঁদুর কেটে ফেলেছে। যেখানে কাঠের পাত ছিল সেখানে এখন অন্ধকার গহ্বর। তুমি চাও আমি হাত ঢুকাই এখানে, তাই না? বিরক্ত স্বরে বলি। গিগির আর কোনো ইঙ্গিত খুঁজে দেখি, তবে আয়নার দিকে তাকাই না। বুকের উপর হাত রেখে দুলতে থাকা কাঠের পাতের কাছে যাই। ফোনে ফ্ল্যাশ জ্বালাই, গহ্বরে আলো ফেলি। একটা প্ল্যাটফর্ম, আর গভীরে দুটো কুঁচকে যাওয়া কাগজ পড়ে আছে। আমি গালাগালি দিয়ে বলি, ফাক, তুমি কি সত্যি আমাকে হাত ঢোকাতে বাধ্য করবে? ফোকায় আমার ভয় নেই, কিন্তু ফোকা ভর্তি ঘরতে হাত ঢোকানো কারো ভালো লাগবে না। এর চেয়ে বড় কথা, যদি সত্যি এখানে কোনো অশুভ শক্তি থেকে থাকে, হাত ধরে টান দিতে পারে, তাহলে হয়তো সত্যি আমি ভয়ে একটু ফস্ট্রাপ করে ফেলবো।
একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে দ্রুত হাত ঢুকিয়ে কাগজ দুটো বের করি। 1 সেকেন্ডেরও কম সময়ে মুখ খুলে ঢং করার মতো করতাম, কিন্তু ভেবে নেই একই বাড়িতে থাকতে হলে অশুভ কিছুতে রাগানো ঠিক হবে না। দৌড়ে গিয়ে লাইট বন্ধ করি, দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি, যেন দ্য রিং সিনেমার ভূত আমাকে তাড়া করছে। দরজা বন্ধ করে একটা গভীর পরিষ্কার বাতাস ফেলি। এখানকার বাতাস অনেক হালকা, মনে হচ্ছে পুরো বাড়ি আমার ওপর ভেঙে পড়েছিল আর আমি সে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসেছি। কাগজগুলো মেলে ধরি, প্রথমটার লেখাগুলো পড়ার চেষ্টা করি। যা আমাকে করতে বলেছিল তাই করেছি, কারণ না করলে জানি পরের জন আমি হব, তাই এই স্বীকারোক্তি লিখছি। আমি তাকে সাহায্য করেছি হত্যার প্রমাণ লুকাতে। আমি দুঃখিত। হৃদস্পন্দন বেড়ে যায়। বারবার পড়ে দেখি যে লিখেছে সে গিগির হত্যার কথা বলছে। নিশ্চয়ই। কাকে সাহায্য করেছিল প্রমাণ লুকাতে? কে সে? দ্বিতীয় নোটটায় চোখ বোলাই, সাথে সাথেই বুঝতে পারি এটা ওর ডায়েরির পাতা ছেঁড়া। আমি বিজয়ী হাসি দেই, কিন্তু পড়তে গিয়ে হাসি মিলিয়ে যায়। আমাকে তাড়াতাড়ি লিখতে হবে। সে বলেছে সে আসছে। আমি ভয়ে আছি, যদি আমি পালাই সে আমাকে ধরে ফেলবে, তাই আশা করি কেউ এটা পাবে। যদি আমার কিছু হয়, জন, এটা সেখানে শেষ। শেষ শব্দটাও পুরো হয়নি। মুখ হা করে তাকিয়ে থাকি অবিশ্বাসে। তুমি কি মজা করছো গিগি? এখানেই থামিয়ে দিলে? তুমি আমাকে এটা দেখাতে চেয়েছিলে, এমন একটা নোট যেখানে তুমি বলতে যাচ্ছিলে কে করছে, কিন্তু বললে না। চিৎকার করে বলি, পা দিয়ে মেঝে আঘাত করি, হাত মেলে রেগে যাই। অবশ্যই কোনো উত্তর আসে না। নাটকীয়ভাবে গর্জন করে আমি বেডরুমে ঢুকে দরজা সজোরে বন্ধ করে দেই। এখন আমি গিগির উপর রেগে আছি। সে যেন এখানে না আসে, না হলে তাকে আবার বের করে দেব। সে আবার বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে। জলজলে লাল সিগারেটের আগুন চাঁদের আলোয় ঝলকাচ্ছে। আমি তাকিয়ে থাকি তার দিকে। ভয়ের চেনা শিকল আমাকে শক্ত করে বেঁধে রাখে, তবুও পেটের মধ্যে ইটের মতো ভারী কিছু নেমে যায়। আমি ঠোঁট কামড়ে ভাবি, আবার কি তার সাথে মুখোমুখি হব, নাকি ফোন তুলে পুলিশের কাছে রিপোর্ট করব? যৌক্তিকভাবে পুলিশের কাছে জানানো উচিত, কিন্তু পুলিশ কিছুই করতে পারবে না। তারা আসার আগে সে উধাও হয়ে যাবে। আর পুলিশের রিপোর্ট দিয়ে কি হবে যদি আগের মতো রিপোর্ট উধাও হয়ে যায়? তার যেভাবে লুকিয়ে ঢোকার আর হ্যাকিং করার ক্ষমতা, স্পষ্টভাবেই সে প্রমাণ নষ্ট করছে। তবুও হয়তো ফোন করার এটাও একটা কারণ। হয়তো সে আমাকে খুন করার পরিকল্পনা করছে, ঠিক যেমন গিগের স্টকার তাকে খুন করেছিল। গত 3 রাত ধরে গিগির সেই নোট আর ডায়েরি পড়ে যাচ্ছি, কিন্তু কোনো প্রমাণ পাইনি যে স্টকারই খুনি। তবু আমি নিশ্চিত আমি ঠিক। তার দিকে তাকিয়ে আমি ফোন তুলে জানালার সামনে দাঁড়াই। ফোন কানে নেই। আমি এখনও পুলিশে কল দেইনি। আমি শুধু দেখতে চাই সে কি করে, কারণ স্পষ্টত আমার সাথে কিছু একটা গণ্ডগোল আছে। আমি আগুন নিয়ে খেলছি। যত বেশি তাকে উস্কাই সে তত বেশি ক্ষিপ্ত হবে, কিন্তু আমি নিজেকে থামাতে পারি না। প্রতিবার তাকে বিরক্ত করে যে শিহরণ পাই, সেটাই আমাকে টানতে থাকে। এটা যেমন বোকামি, তেমনি নেশার মতো। আমি তার মুখ দেখতে পাচ্ছি না গভীর হুডের নিচে, কিন্তু আমি জানি সে হাসছে। এটা জেনে আমার মনে ভয়ের বদলে উল্টো হাসি আসতে চায়। হঠাৎ ফোনের রিং বেজে ওঠে। ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকাই। অজানা নাম্বার। তুমি কি সত্যি পুলিশে ফোন করেছো? সেটা আমি বিশ্বাস করব? আমার মনে হয় আমার ছোট ইঁদুরটা মিথ্যা বলছে। ও না, সে এটা বলল। রাগে আমি দ্রুত টাইপ করে পাঠাই, আমি প্রমাণ করে দেখতে চাও নাকি? অজানা নাম্বার। হ্যাঁ চাই, আর এর জন্য তোমাকে শাস্তি দিতেও চাই পরে। আমার আঙ্গুল হঠাৎ থমকে যায়। শেষবারের শাস্তি ভয়ঙ্কর আর বিকৃত ছিল। আমি বললাম, কি এবার কি আমাকে মানুষের পাবা আঙ্গুল পাঠাবে? অজানা নাম্বার থেকে বলল, সেটা নির্ভর করছে তুমি কি এখনও অন্য ছেলেদের সাথে থাকার ভান করছো, নাকি আবার তোমার বাড়ির ভূতদের সাথে চিৎকার করবে। আমার মাথা ঝট করে উঠে যায়। আমি তার হুড়ের ভিতরে তাকাই। তার হাতে ফোন, আমার উত্তরের জন্য অপেক্ষা করছে। ফোনের হালকা আলোয় তার তীক্ষ্ণ ছোঁয়াল আর হালকা হাসি দেখা যায়। আমি হাত তুলে তাকে মধ্যমা দেখাই। তোর শোধন যাক। যার জবাবে তার আঙ্গুল নড়ে, হাসিটা বড় হয়। অজানা নম্বর থেকে বলে, তাই করার ইচ্ছাই আছে। আমি রাগে গর্জাই, যেন সে আমাকে। আমি বলি, যদি কাছে আসিস আমি ছুরি দিয়ে খুঁচিয়ে মারব।
এখনই না গেলে পুলিশে ফোন করব। অজানা নাম্বার থেকে বলে, করো ছোট ইঁদুর। সে আমাকে ছুরি দিয়ে খোঁচাতে বলছে নাকি পুলিশে ফোন করতে বোঝা যাচ্ছে না। আমি দুটোই করতে রাজি। আমাকে ইঁদুর আর নিজেকে বিড়াল ভাবছে, এটা আমার সহ্য হচ্ছে না। আমি শিকার হতে চাই না। ফাক। আমি থেমে যাই। আমাকে ফোন করতে হবে, কিন্তু আঙুল নড়ছে না। সে আমাকে চ্যালেঞ্জ করছে আর আমি ভয় পাচ্ছি। যদি করি সে কি করবে? আমি ঘৃণা করছি, তবুও জানতে চাই। হৃদস্পন্দন বেড়ে যায়। আমি নম্বরগুলো ডায়াল করি। সে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে থাকে যখন আমি কল বাটন চাপি। 911। আপনার জরুরি কি? আমি গভীর শ্বাস নেই। একজন মানুষ আমাকে অনুসরণ করছে। সে 1 সপ্তাহ আগে আমার বাড়িতে ঢুকে পড়েছিল, এখন জানালার বাইরে দাঁড়িয়ে আছে। এখনও সে বাইরে? অপারেটর জিজ্ঞেস করে। ব্যাকগ্রাউন্ডে টাইপের আওয়াজ, চুইংগাম চুবানের শব্দ শুনতে পাই। হ্যাঁ, আমি পিসপিস করে বলি, ম্যাডাম সে কিছু করছে? তার কাছে কোনো অস্ত্র আছে? সে জিজ্ঞাসা করে। যতদূর জানি নেই। একজনকে পাঠাতে পারবেন? টাইপ করার শব্দ হয়। ঠিকানা দিন ম্যাডাম। আমি ঠিকানা বলি। সে কিছু অপ্রয়োজনীয় প্রশ্ন করে। জানায় যে 5 মিনিটের মধ্যে পুলিশ গাড়ি আসবে। ফোনে থাকার জন্য বলে, কিন্তু আমি ফোন রেখে দেই। আমার ছোট্ট ছায়া পুলিশের আসার আগে পালাবে। সে অন্ধকার জঙ্গলে মিলিয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। আমি তার চোখ দেখতে পাই না, তবুও তার দিকে তাকিয়ে থাকি। সে শেষবারের মতো হাসি দিয়ে দ্রুত কিছু টাইপ করে। ফোন ভাইব্রেট করে, কিন্তু আমি সাথে সাথে দেখি না। দেখতে ভয় লাগে। সে ধীরে ধীরে ঘুরে যায়, আর অন্ধকার তাকে গিলে ফেলে যতক্ষণ না পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। পুলিশ আসার পরে আমি চাই সে চলে যাক, কারণ ব্যাখ্যা করতে পারি না। কিন্তু পুলিশের কাছে কল করে আমার আফসোস হচ্ছে। আমি শুধু চাই সে চলে যাক। পুলিশ মোটা, ছোট, সোনালি চুলের, লালচে মুখের একজন। দেখে বোঝা যাচ্ছে এখানে আসতে তার মন চায়নি। আমারও একই অবস্থা। কি হয়েছে ম্যাডাম? সে হাঁপাতে হাঁপাতে উঠোনে উঠে আসে। একজন লোক জানালার বাইরে দাঁড়িয়েছিল। আমি ছোট করে বলি, ওকে। সে বলে, ওটা লম্বা করে টানে। আগেও এমন হয়েছে? আমি বলি, আমি বহুবার রিপোর্ট করেছি, কিন্তু সেগুলো হারিয়ে গেছে। আর এই লোক কয়েক মাস ধরে আমার বাড়িতে ঢুকে পড়ছে। সব বলার পর সে নোটবুক বের করে রিপোর্ট লিখতে থাকে। আপনার নাম অ্যাডেলিন রেইলি, তাই তো? হ্যাঁ। সে লেখা থামিয়ে তাকায়, যেন নতুন কাউকে দেখছে। তুমি কি সেই যার বারান্দা থেকে আর্চিবল্ড তলাভেড়া হারিয়ে গিয়েছিল? সে জিজ্ঞাসা করে। আমার বুকের দিকে নজর দিয়ে অদ্ভুতভাবে থামে, যেন উত্তর বের করবে। হ্যাঁ, আমি বিরক্ত হয়ে বলি। সে হু করে উত্তর দেয়, রিপোর্ট লিখতে থাকে। তুমি কি ভাবছো এই লোকটাই সেটা করেছে? যদি না করে থাকে তাহলে সেটা বেশি খারাপ হবে, আমি গুনগুন করে বলি। সে আমাকে পাশের চোখে তাকায়। আমি দীর্ঘশ্বাস ফেলি। আমি তাই মনে করি। এরপর কিছু রুটিন প্রশ্ন। বর্ণনা দিতে পারি কি না, তার পরিচয় জানি কি না। আমি সব তথ্য দেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি না। আমি তাকে মেসেজগুলোর কথা বলি না। কেন জানি সেগুলো ব্যক্তিগত মনে হয়, যা হাস্যকর। কিন্তু আমি বলতে পারি না। পুলিশ কোনো কাজে আসেনি, তবুও রিপোর্ট হয়েছে, সেটাই গুরুত্বপূর্ণ। গরম পানি দিয়ে গোসল সেরে বিছানায় গিয়ে তার মেসেজটা পড়ি। অজানা নম্বর থেকে লেখা হয়, যত বেশি তুমি আমার কথা অমান্য করবে, তোমার শাস্তি তত কঠোর হবে। আমি এই ছোট্ট নোংরা বাচ্চাটাকে খুঁজে বের করব। দয়া রেগে গিয়ে বলে, যেন ল্যাপটপের কিবোর্ড ভেঙে ফেলেছে। আমি ওকে গত রাতে সব ঘটনা বলে শেষ করেছি। আমি এক চুমুক খাই, তা যথেষ্ট নয়, তাই আরেক চুমুক নেই। তারপর পুরো গ্লাসটা এক নিঃশ্বাসে খেয়ে ফেলি। আমরা দুজনেই নিজেদের কাজে ব্যস্ত, কিন্তু দায়া আমাকে একা রেখে যেতে চায়নি। এখন যখন ছায়া আমাকে বেশি বিরক্ত করা শুরু করেছে, ডিক আর ফ্রিক তো একই জিনিস। আমি বলি। দায়া উপরের দিকে তাকিয়ে এমনভাবে তাকায় যেন গত রাত থেকে তার মাথায় একই প্রশ্ন ঘুরছে, তোর আসলে কি হয়েছে? আমি কাঁধ ঝাঁকাই। আমি শুধু বললাম, তুই ওকে 2 বার একই গালি দিলি। দায়া চোখ উল্টায়। আমাকে পাত্তা না দিয়ে আবার টাইপ করা শুরু করে। হয়তো কিছু হ্যাক করছে, তবে কি হ্যাক করছে জানি না। আমার ফোন হ্যাক করে না যেন, কারণ সেখানে আমার নগ্ন ছবি আছে। আমার মুখ ফ্যাকাশে হয়ে যায়। ও ঈশ্বর, যদি সে আবার ফোন হ্যাক করে, সেগুলো পেয়ে যায়। আমি তাড়াহুড়ো করে ফোন হাতে নেই, সব রোমাঞ্চকর ছবি মুছে ফেলি। তারপর আবার ট্র্যাশ ফোল্ডার থেকেও মুছে দেই। কিছুটা দুশ্চিন্তা কমে, কিন্তু পুরোপুরি না।
কে জানে, হয়তো আগে হ্যাক করে ছবি দেখে ফেলেছে। দায়া আমার মুখের চিন্তাভাবনা দেখে জিজ্ঞাসা করে, তুই ঠিক আছিস? আমি গলা খাকারি দেই। তুই বল, সে কি আসলে আমার ফোন হ্যাক করে নগ্ন ছবি বের করতে পারবে? দায়ার ঠোঁট কেঁপে ওঠে এবং আমি প্রায় ওকে এক চড় দিতে যাচ্ছিলাম। শোন, সে তোকে রুমের নগ্ন অবস্থায় হাজারবার দেখে ফেলেছি ইতোমধ্যেই। আমার চোখ বড় হয়ে যায়। এটা ভাবিনি আগে। ও ঈশ্বর, কেন জিজ্ঞাসা করছিস? দায়া সন্দেহ ভরে বলে। আমি ঠোঁট কামড়াই। এতদিন দায়াকে মেসেজগুলোর কথা না বলার জন্য লজ্জা হচ্ছিল, কিন্তু এখন বুঝতে পারছি ও সেরা হ্যাকারদের একজন। ওকে না বলাটা বোকামি। অবশেষে সাহস নিয়ে বলি, অজানা নাম্বার থেকে আসা মেসেজ ট্রেস করা কি সম্ভব? তার চোখ শুরু হয়। সে কি তোকে মেসেজ করেছে? আমি লজ্জায় মাথা নিচু করে ফোন এগিয়ে দেই। দায়া ফোনটা নিয়ে গরম চোখে তাকিয়ে মেসেজগুলো পড়ে। তার চোখে আগুন জ্বলে ওঠে। এখন বলছিস এসব? আমি বলি, জানি আমি একটা বোকা মেয়ে। দয়া করে ট্রেস করতে পারবি? দায়া গম্ভীরভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে দ্রুত টাইপ করতে থাকে। কিছুক্ষণ পর তার মুখে বিরক্তি আর রাগের ছাপ পড়ে। আনট্রেসেবল, সে বলে। আমার দুশ্চিন্তা আবার বেড়ে যায়। তাহলে সে আমার সিকিউরিটি ক্যামেরা হ্যাক করতে পারে, নাম্বার ট্রেস হতে দেয় না, মানে সে আমার ফোন হ্যাক করে ছবি পেতে পারে। দায়া শান্তভাবে বলে, সম্ভাবনা আছে। আমি ল্যাপটপের উপর মাথা রাখি। ভাবছি, যদি সত্যি সে ভিডিও পেয়ে থাকে তবে ব্ল্যাকমেইল করবে কিনা। তবে তার পসেসিভ আচরণ দেখে মনে হচ্ছে অন্য কেউ না দেখুক সেটাই সে চাইবে। তুই মুছে ফেলেছিস তো? আমি মাথা নাড়ি। আমি দায়ার গ্লাস থেকে ভদকা খেতে শুরু করি। দায়া কোনো আপত্তি করে না, বরং পুরো বোতল এগিয়ে দেয়। ভাবিস না, যদি ওর কাছে ছবি থাকতো এতদিনে কিছু বলতো। তাও মন শান্ত হয় না, তবে ওর কথায় সাহস পাই। তুই কার জন্য নোটস তুলেছিলি? দায়া জিজ্ঞেস করে। আমি হেসে বলি, কারো জন্য না, নিজের শরীর ভালো লাগে তাই নিজের জন্য তুলেছিলাম। দায়া হেসে ওঠে। থোড়ে আমি ভালোবাসি। হয়তো সে একমাত্র নয় যে আমাকে ভালোবাসে। এই সময় দায়ার ফোনে মেসেজ আসে। সে ফোনটা আঁকড়ে ধরে। আমি সন্দেহের দৃষ্টিতে তাকাই। তুই গোপন রাখার জন্য আমাকে বকা দিচ্ছিস, অথচ তুইও গোপন করছিস। দায়া দীর্ঘশ্বাস ফেলে। লুকে আমাকে মেসেজ দিচ্ছে। আমার চোখ বড় হয়ে যায়। কেন? দায়া ধীরে ধীরে বলে, আর্ক মারা যাওয়ার দিন তোর সাথে কি হয়েছিল সেটা জানতে চাইছে। আমার মুখ দিয়ে গালি বের হয়। শালা। দায়া বলে, ম্যাক্স নাকি পাগল হয়ে গেছে, আর্কের পরিবার খুনিদের খুঁজছে। আমি বলেছি, তোর কোনো দোষ নেই, মনে হচ্ছে লোকে বিশ্বাস করেছে। আমি শান্ত স্বরে বলি, এখানকার জন্য। দায়ার ঠোঁট শক্ত হয়ে যায় আর আমি বুঝে যাই ছায়ার কারণে আমার নতুন শত্রু তৈরি হয়েছে। ডায়েরি, জানুয়ারি 14, 1945। ঠান্ডা বিষণ্ণ আবহাওয়া আমাকে এমন এক মন মেজাজে ফেলে দিয়েছে যা আমার জানালার সাথে লেগে থাকা বরফের মতোই আঁকড়ে ধরে রাখছে। প্রাণ পর্যন্ত খেয়াল করছে যে আমি মন খারাপ করে আছি। যখন সে আজ এসেছিল, আমাকে হাসানোর জন্য খারাপ রসিকতা করেছিল। স্বীকার করি, 1-2টায় হেসেছিলাম, কিন্তু এর বেশি আর হাসতে পারিনি। গতকাল রোনালদো আর আমি ঝগড়া করেছি। সে বলল সে সহ্য করতে পারছে না যে আমি এখনও জনের সাথে আছি। ও ভীষণ ঈর্ষান্বিত হয়ে উঠছে, আর আমি ওকে দোষ দিতে পারি না, কারণ ওকে অন্য কোনো মহিলার সাথে ভাবলেও আমার রাগে চোখ অন্ধ হয়ে যায়। কিন্তু রোনালদোর জীবন এখনও আমার কাছে এক রহস্য। সে বলেছিল তার বিপজ্জনক জীবনের সাথে আমাকে জড়াতে চায় না। আসলে আমি এখনও ঠিক বুঝতে পারিনি তার কথার মানে কি। কিভাবে আমি আমার মেয়ের জন্য স্থিতিশীল জীবন ছেড়ে দেই শুধুমাত্র এমন একজন মানুষের জন্য যার জীবন এখনও রহস্যময় এবং বিপজ্জনক। আমি একেবারে হতবুদ্ধি হয়ে গেছি। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। টাটা।